আগের দিন আমরা ইউলিসিসের ব্যাকগ্রাউন্ডটা জেনেছিলাম। আজকে ইউলিসিস মেন টেক্সট বা কবিতাটায় আমরা প্রবেশ করব। ইউলিসিসের কবিতা কি বলছে আজকে পুরোপুরি আমরা সেটা দেখব। ঠিক আছে, পুরোটা লাইন ওয়াইজ ব্যাখ্যা করব এবং প্রত্যেকটা লাইনে আমি বলেছিলাম যে প্রচুর ফিগার অফ স্পিচ লুকিয়ে রয়েছে এখানে, তাহলে সেই ফিগার অফ স্পিচগুলোকে নিয়েও আলোচনা করব পুরোপুরি আজকে। প্রথম লাইনটা কি বলছে দেখো, প্রথম লাইনই বলছে it little profits that an idle king by this steel hearth among these barren curbs matched with an aged wife। আচ্ছা, এই কবিতাটা পড়ার ক্ষেত্রে বা পাঠের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে কোথায় থামতে হবে সেটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, কারণ আমরা যদি পুরো লাইন পড়তে থাকি তার মানে দাঁড়াবে না। তো এটা প্রথম যে অংশ তোমাকে থামতে হবে এজেড ওয়াইফে গিয়ে। আগে বাংলা মানেটা বলি লাইন ওয়াইজ, তারপরে ব্যাখ্যা আমি করছি। বলা হচ্ছে ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং। আইডল কিং মানে অলস রাজা, যে একজন অলস রাজা হিসেবে বেঁচে থাকাটা খুব একটা লাভজনক নয়, মানে অত্যন্ত কম লাভজনক একটা ব্যাপার। কোন দিক থেকে লাভজনক বা লাভজনক নয় বলছেন সেটা একটু পরেই জানতে পারবো। বাই দিস স্টিল হার্থ, এই শান্ত চুলার পাশে বসে থেকে, অ্যামং দিস ব্যারেন ক্রাবস, এই ব্যারেন মানে যেখানে কোনো ফসল ফলে না, যাকে নির্ফলা যাকে বলা যায়, তো সেই নির্ফলা নয়, নিষ্ফলা যে ক্রাক্স মানে হচ্ছে পাহাড়, তাহলে নিষ্ফলা পাহাড়গুলোর পাশে এভাবে বসে থাকাটাও খুব একটা লাভজনক হবে না। কার সঙ্গে ম্যাচ করে? ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, একজন বৃদ্ধা স্ত্রীর সঙ্গে জীবন কাটিয়ে। এবার এই ক্ষেত্রে ম্যাচড বলতে ওই মিল করে নয়, এক্ষেত্রে ম্যাচড বলতে জীবন কাটানোকে বোঝানো হয়েছে। তাহলে প্রথম তিনটে লাইন বা আড়াইটা লাইনই বলতে পারি, তো সেই আড়াইটা লাইনে ইউলিসিস কি ঘোষণা করছে যে একজন রাজা হয়ে অলস দিন কাটানো কিংবা শান্ত চুলার পাশে বসে থেকে এবং ওই নিষ্ফলা পাহাড়গুলোর পাশে বসে থেকে, পাহাড়গুলোর মধ্যে বসে থেকে এবং একজন বৃদ্ধা স্ত্রীর সঙ্গে থাকাটা আমার জন্য খুব একটা লাভজনক হবে না। আমার জন্য মানে ইউলিসিসের জন্য, অর্থাৎ আমি ইউলিসিস, আমি এইভাবে বসে থাকতে পারি না। প্রথম এই কয়েকটা লাইনই ইউলিসিসের মনের আকাঙ্ক্ষাটা প্রকাশ পাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে ইউলিসিস নিজেকে এইভাবে শান্তশিষ্ট ছেলের মতো বসে থাকতে দেখতে পারছেন না। তিনি নিজেকে এইভাবে দেখতে অভ্যস্ত নয়। তার কারণ আমরা ইতিহাস জেনে এসেছি আগের দিন। ইউলিসিস যে 10 বছর যুদ্ধ করার পর যখন রিটার্ন করছিল, তার সেই রিটার্ন করার পথে সে বিভিন্ন দ্বীপে গেছে এবং বিভিন্ন জায়গার রাজত্ব সে দেখেছে, এবং এই যে রিটার্ন টাইমটাতে তার এতটাই ভালো লেগে গেছিল যে তিনি ফিরে এসেও নিজেকে আর ঘরে আবদ্ধ রাখতে পারছেন না। এই যে সি ভয়েজ, সমুদ্র যাত্রা কিংবা যে কোনো যাত্রায় যে কোনো অ্যাডভেঞ্চার, ঠিক আছে, সেই অ্যাডভেঞ্চারের তার যে মন, সেটা থেকে তিনি নিজের মনকে ফিরিয়ে আনতে পারছেন না। ওই ক্লাস 10-তেই তোমরা একটা কবিতা পড়েছিলে যে সি ফিভার বলে, আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেইন, কবিতা ওখানে বলেছিলেন যে আমাকে আবার সমুদ্রে যেতে হবে। ওই যে কবির মধ্যে একটা অ্যাডভেঞ্চার ভর করে গেছিল, একইভাবে ইউলিসিসের মধ্যেও অ্যাডভেঞ্চার ভর করে গেছে। তাই সে শান্তশিষ্ট রাজার মতো সিংহাসনে বসে থেকে কিংবা ঘরের উনানের পাশে বসে থেকে এই নিষ্ফলা শহরটার মধ্যে থেকে বৃদ্ধা স্ত্রীর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না। এইবার এই অংশের মধ্যে বেশ কতগুলো ফিগার অফ স্পিচ আছে। প্রথম লাইনটার দিকে যদি তাকাও, লাইন নাম্বার 1, যেখানে বলা আছে যে ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, লাইন নাম্বার 1 না, লাইন নাম্বার 2-তে এসো, বাই দিস স্টিল হার্থ, এই যে শব্দটা প্রয়োগ করা হয়েছে স্টিল হার্থ, এর মধ্যে কিন্তু একটা ফিগার অফ স্পিচ লুকিয়ে রয়েছে। কি ফিগার অফ স্পিচ রয়েছে? এই স্টিল হার্থ, এই ফিগার অফ স্পিচ যেটা, সেটাকে বলা হয় মেটোনিমি। দেখো আগের দিন আমরা লিখিয়েছিলাম মেটোনিমি। এবার মেটোনিমি জিনিসটা কি আগে একটু বলে দিই। মেটোনিমি বলতে বেসিক্যালি বোঝানো হয় যে এটা এই শব্দটার দ্বারা অন্য আর একটা অর্থকে প্রকাশ করা হচ্ছে, এবং এই শব্দটা কাকে প্রকাশ করছে? স্টিল হার্থ বলতে শান্ত উনানকে বোঝানো হচ্ছে। শান্ত উনান কিসের ইমেজ? যেটা একটা সিম্বলকে তুলে ধরছে। কিসের সিম্বলকে তুলে ধরছে? সিম্বল অফ ডোমেস্টিক লাইফ, অর্থাৎ গৃহস্থ জীবন যেটা। তাহলে এই যে স্টিল হার্থ শব্দের দ্বারা ইউলিসিস কোন জীবনটাকে তুলে ধরতে চাইলেন? ডোমেস্টিক লাইফ, যেটা আমি তুমি বা আমরা সবাই কাটাচ্ছি, গৃহস্থ জীবন, যেখানে একটা দায়িত্ববোধ, কিছু সাংসারিক কাজকর্মের মধ্যে প্রত্যেকটা মানুষকে লিপ্ত থাকতে হয়। তাহলে ইউলিসিস এই স্টিল হার্থ বা ডোমেস্টিক লাইফের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চাইছেন না। আবার এই লাইনে, অর্থাৎ লাইন নাম্বার 2 এর শেষে দেখো দুটো শব্দ প্রয়োগ করা রয়েছে, ব্যারেন ক্রাগস। এই যে ব্যারেন ক্রাগস বলতে তিনি কাকে ইঙ্গিত করেছেন? ব্যারেন ক্রাগস বলতে তিনি কিন্তু তার রাজ্য অর্থাৎ ইথাকা,
ইথাকাকে ইন্ডিকেট করেছেন। কেন তিনি ইথাকাকে ব্যারেন ক্রাক্স বলেছেন? কারণ বর্তমানে তার মনে হয়েছে যে এই ইথাকা আর নতুন করে তার মতো কোনো অ্যাডভেঞ্চারাস নোবেল সোল, অর্থাৎ যে অ্যাডভেঞ্চার ভালোবাসে এমন ব্যক্তিত্বের জন্ম দিতে পারে না। অর্থাৎ ইথাকা এখন কাপুরুষের জন্ম দেয়। ইউলিসিস নিজেকে কাপুরুষ বলে মনে করে না, সে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, কিন্তু বর্তমানে ইথাকার মানুষজন যেন সেই অ্যাডভেঞ্চারাস কোয়ালিটিটা যেটা ইউলিসিসের মধ্যে আছে সেটা হারিয়ে ফেলেছে, বা ইথাকা বর্তমানে এমন কোনো নতুন ক্যারেক্টারের সৃষ্টি করতে পারছে না যার মধ্যে অ্যাডভেঞ্চারের ভাব রয়েছে। তার জন্য ইউলিসিস এই ইথাকাকে ব্যারেন ক্রাক্স বলেছে। এর মধ্যে আবার একটা ফিগার অফ স্পিচ লুকিয়ে রয়েছে যাকে বলা হয় সিনেকডকি। আমরা আগেও জেনেছিলাম যে সিনেকডকি জিনিসটা কি, যখন কোনো একটা পার্টিকুলার জিনিসকে ছোট অংশের দ্বারা বড় কিছুকে নির্দেশ করা হয়। দাঁড়াও, সিনেকডকিটাকে পুরো লিখি। বেশ, সিনেকডকি মানে ছোট ইঙ্গিতের দ্বারা বড় কিছুকে প্রকাশ করা। ব্যারেন ক্রাক্স মানে বোঝাতে চাইছে নিষ্ফলা পাহাড়। এখানে পাহাড়ের দ্বারা আমাদের লেখক অর্থাৎ অ্যালফ্রেড লর্ড টেনিসন কিন্তু ইঙ্গিত দিলেন গোটা ইথাকা রাজ্য। তাহলে এখানে এই যে সামান্য পাহাড় কি না, একটা রাজ্যের কোনো একটা পার্টিকুলার ছোট অংশ, এই ছোট অংশের দ্বারা তিনি গোটা রাজ্যটাকে বা গোটা রাজত্বটাকে ইন্ডিকেট করলেন। তাহলে এটা হচ্ছে কি পার্ট ফর দ্য হোল, অর্থাৎ তিনি পার্ট প্রয়োগ করলেন, সেটা হলো ব্যারেন ক্রাক্স, এবং এর দ্বারা তিনি হোল অর্থাৎ সামগ্রিক রাজ্যটাকে বোঝালেন। দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ সিনেকডকি। তাহলে এর মধ্যে কি ফিগার অফ স্পিচ লুকিয়েছিল? সিনেকডকি। এটা কাকে ইঙ্গিত করছে না? রেফারিং দ্য স্টেট অফ ইথাকা। এবং তিনি কেন ব্যারেন বলছেন? কারণ এই রাজ্য বর্তমানে আর কোনো নোবেল সোল বা অ্যাডভেঞ্চারাস সোল প্রোভাইড করতে পারে। এবার 3 নম্বর লাইনে যেটা ছিল দেখো, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ। এই যে টার্মটা এজেড ওয়াইফ, তিনি বলছেন যে আমি বর্তমানে এই একজন বয়স্কা স্ত্রীর সঙ্গে ম্যাচ করে আর থাকতে পারবো না। দেখো এই টার্মটার সঙ্গে সামহাও কোথাও যেন একটা অবিচার হচ্ছে বলে আমাদের মনে হয়। হ্যাঁ, যে কথাটা আগের দিন বলতে গিয়ে আমি বলিনি, ইউলিসিসের স্ত্রীর নাম ছিল পেনিলোপ। ইউলিসিসের আরও 2-3টে ছেলে ছিল, কিন্তু এই কবিতায় আমরা একটাই ছেলের নাম পাবো, সেটা কবিতা পড়তে পড়তে আমরা জেনে যাব। কিন্তু তার স্ত্রীর নাম ছিল পেনিলোপ। এই পেনিলোপের একটা কাহিনী ছিল। পেনিলোপের কাহিনীটা কি? ইউলিসিস 20 বছর বাদ বাড়ি ফিরেছিলেন, কিন্তু এই 20 বছরের মধ্যে ইউলিসিস যখন পেনিলোপকে ছেড়ে গিয়েছিলেন তখন পেনিলোপ ওয়াজ আ ইয়ং লেডি, এবং পেনিলোপ দেখতে খুব সুন্দরী ছিলেন। সেই সময় তার অনেক সুইটর এসেছিল, কিন্তু ততদিনে ইউলিসিসের সন্তান এসে গেছে বা সন্তান আছে, তো চাইলেই কিন্তু পেনিলোপ অন্যের সঙ্গে হাত মেলাতে পারতেন বা অন্যকে বিবাহ করতে পারতেন। কিন্তু এই 20টা বছর টানা দীর্ঘ সময়ে পেনিলোপ ওয়েট করেছিল শুধুমাত্র ইউলিসিসের জন্য। তাহলে এই জায়গায় পেনিলোপের প্রতি আমাদের যেন কোথাও একটু সহানুভূতি এসে যায়। যে স্ত্রী তার স্বামীর জন্য 20 বছর নিজেকে পবিত্র রেখে অপেক্ষা করলো অন্য কোনো পুরুষের হাত না ধরে, সেই স্ত্রীকে উদ্দেশ্য করে ইউলিসিস বলছে এজেড ওয়াইফ, বয়স্কা স্ত্রী। তাহলে এটা সামহাও কোথাও যেন অবিচার হয়ে গেল পেনিলোপের উপর। এরপর বলা হচ্ছে যে এজেড ওয়াইফ বলতে তাহলে পেনিলোপকে বোঝানো হয়েছে, এটা যেন খেয়াল রাখবো। বেশ, এরপর বলা হয়েছে যে আই মেট অ্যান্ড টোল আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস। বলা হচ্ছে আই মেট অ্যান্ড টোল। মেট অ্যান্ড টোল মানে কি দেখো দেওয়া রয়েছে মেপে মেপে বিধান দেওয়া বা বিচার করা। অর্থাৎ আমি কেবল একজন রাজা হয়েছি, বসে আছি, শুধু শুধু মেপে মেপে বিচার করে যাচ্ছি বা বিধান দিয়ে যাচ্ছি কার কোনটা করা উচিত কার কোনটা করা উচিত নয়, যেমনটা রাজার কাজ। আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস। ইউলিসিস এই যে রাজত্বের যে ল বা আইনগুলো সেগুলোকে আনইকুয়াল বলছেন। ভেবে দেখো তিনিই কিন্তু এই ইথাকার রাজা, অথচ তিনি রাজা হয়েও বলছেন যে এই ইথাকায় যে আইনগুলো রয়েছে দোজ আর আনইকুয়াল লস, অসম আইন। এবং তিনি তার যে প্রজা তাদেরকে দেখো কাইন্ড অফ অপমানের সুরে বলে উঠছেন স্যাভেজ রেস। স্যাভেজ মানে বন্য, রেস মানে জাতি, বা যাকে আমরা সরাসরি ভালোবাসায় বললে বর্বর জাতি বলতে পারি, অসভ্য জাতি। ইউলিসিস তার প্রজাদের বলছেন বর্বর জাতি, এবং তার রাজ্যের আইনগুলো কি বলছেন তিনি অসম আইন। ইউলিসিস এই কথাটা কেন বলছেন? এই লাইনটার মধ্য দিয়ে ইউলিসিসের ক্যারেক্টারের যে মডার্নিজম বা আধুনিকতার ছাপ সেটা ফুটে ওঠে। আমি বলেছিলাম আগের দিন যে ইউলিসিস এর মাঝে যে বিভিন্ন দ্বীপে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন দ্বীপের যে কালচার সমস্ত কিছু কিন্তু তিনি দেখেছেন, এবং সেই সমস্ত দ্বীপগুলোর মধ্যে অনেক দ্বীপ এমন আছে যেগুলো পাশ্চাত্যের দেশগুলোর আইন কানুন এবং পাশ্চাত্যের যে কালচার সেটাকে অনুসরণ করে। ইউলিসিসের রাজ্য এখনো পিছিয়ে আছে, তারা এখনো এমন কিছু নিয়ম বা রেগুলেশনসে বিশ্বাস করে যেগুলো একটা মানুষের উদার মানসিকতার বিরোধী। যেটা দেখবে ভারতবর্ষে অনেক কিছুই আইন আছে যেগুলো উদার মানসিকতার বিরোধী, কিন্তু পাশ্চাত্যের দেশগুলোতে এমন কিছু আইন বা এমন কিছু কাজকর্ম করা হয় যেগুলো অনেকটা উন্মুক্ত মনা, অনেকটা খোলা মনের হয়ে থাকে। ইউলিসিস এই সমস্ত আইন এই সমস্ত ব্যবস্থা সমস্ত কিছু দেখে এসেছে,
তাই এখন তার মন অনেক বেশি ব্রড হয়ে গেছে, অনেক বেশি চওড়া হয়েছে। সামান্য সংকীর্ণ জিনিস নিয়ে তার মাথা ঘামানোর সময় থাকে না। এমন আমাদের সমাজে অনেক জিনিস আছে খুব সামান্য বিষয় নিয়ে, অর্থাৎ কে কোন জামাটা পরে বেরিয়েছে সেটা নিয়েও কিন্তু একটা বিচার চলছে, কে কি করছে, সে নাচ করছে না, গান করছে না, অন্য কিছু করছে, সেটা নিয়েও মানুষ বিচার করে। তাহলে আমাদের এই সমাজ কিন্তু এখনো বিচার বিশ্লেষণে ব্যস্ত। এই সমাজ উন্নতির থেকে বেশি অবনতির দিকে লক্ষ্যটা বেশি রাখে। কেউ এগিয়ে গেলে তাকে আমরা পেছন থেকে টেনে নিয়ে আসি। এই সমাজটার মতোই কিন্তু ইউলিসিসের রাজ্য অর্থাৎ ইথাকার মানুষগুলো ছিল। তার জন্য তিনি তার রাজ্যবাসীদেরকে স্যাভেজ রেস বলেছেন, বর্বর জাতি বলেছেন, কারণ এদের উন্নতি এখনো ঘটেনি, অর্থাৎ মানসিক উন্নতি এদের এখনো ঘটেনি। এবং রাজ্যের লগুলোকে আনইকুয়াল বলেছেন, কারণ এখানে হয়তো বা এখনো জাত পাত ধর্মের ভিত্তিতে, উচ্চ নিচের ভেদাভেদের ভিত্তিতে মানুষের বিচার করা হয়। এখনো হয়তো কোনো ধনী ব্যক্তি এলে তার পক্ষে রায় যায়, কোনো গরিব ব্যক্তি এলে সে নির্দোষ যতই হোক তার বিপক্ষে রায় যায়। তার জন্য ইউলিসিস নিজেই নিজের রাজ্যকে, রাজ্যের আইনগুলোকে আনইকুয়াল বলছেন এবং রাজ্যবাসীদেরকে স্যাভেজ রেস বলছেন। এবার আমাদের পক্ষে একটা সুবিধা কিনা, এখান থেকে কোনো 2 মার্কসের কোয়েশ্চেন তো আমাদের আসছে না, তো এইভাবে হয়তো আমাদের জিজ্ঞেস করবে না যে কেন স্যাভেজ রেস বলেছেন, কিন্তু আমরা যখন কবিতাটা পড়বো তখন পুরোটা জেনে নেব। এরপরের লাইন আছে, দ্যাট হোল্ড অ্যান্ড স্লিভ অ্যান্ড ফিট অ্যান্ড নো নট মি। ইউলিসিস বলছে এই জাতি, দ্যাট বলতে এখানে তিনি তার রাজ্যবাসীদেরকে বলেছেন, এই জাতি কেবল হোল্ড অর্থাৎ গ্যাদার করে, সব সময় সঞ্চয় করে যায়, অ্যান্ড স্লিপ সব সময় ঘুমিয়ে যায়, অ্যান্ড ফিড খেয়ে যায়। অর্থাৎ এই রাজ্যবাসী এই ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করা বা যে কোনো জিনিস সঞ্চয় করা কিংবা ঘুমানো কিংবা খাওয়া, এর বাইরেও যে জীবনে আরো অনেক কিছু অংশ হতে পারে সেটা ভাবতেই পারে না। এবং তার থেকে বড় কথা, এরা আমাকে চেনে না। নো নট মি, পুরো ব্যাখ্যা করছি। নো নট মিটের অংশটা আমি একটু পরে বলছি, আগে এই 3টে ফ্রেজকে নিই। হোল্ড অ্যান্ড স্লিভ অ্যান্ড ফিড, এই জাতি কেবল সঞ্চয় করে, কেবল ঘুমায়, কেবল খায়। ভেবে দেখো তো, ইউলিসিসের রাজ্যবাসীর মতো আমরাও ঠিক তাই কিনা? আমরা প্রত্যেকেই ভবিষ্যতের জন্য কেবল সঞ্চয় করিয়ে যাচ্ছি, করিয়ে যাচ্ছি আর করিয়ে যাচ্ছি। আর কি করছি? সারাদিন ঘুমাচ্ছি। আর কি করছি? খাচ্ছি। আচ্ছা, এটা তো আমাদের ডেলি হ্যাবিটের মধ্যে পড়ে যাচ্ছে, আমরা এটাই করি দেখো। কিন্তু এর বাইরে কেউ লাইফে যে একটা অ্যাডভেঞ্চারাস সাইড হয় সেইটা কিন্তু আমরা কেউ ডিসকভার করতে পারি। আমরা বিশেষত ভারতীয়রা প্রত্যেকেই আমি বলবো যে খুব কম ব্যক্তি আছে যারা অ্যাডভেঞ্চার প্রিয় হয়। আমরা অ্যাডভেঞ্চারাস লাইফ এবং কোয়াইট ডিফারেন্ট লাইফ, মানে একটু আলাদা ধরনের জীবন, যেটা আমাদের নিত্য নৈমিত্তিক জীবন কাহিনীর থেকে একটু আলাদা, তেমনভাবে জীবন যাপন করতে ভয় পায়। প্রত্যেকে ভয় পায় আমরা, কেউ রিস্ক নিতে চায় না লাইফে। আর যারা রিস্ক নিতে পারে তারা কিন্তু এগিয়ে চলে যায় অনেকটাই। অথচ এত রিস্ক নেওয়া মানুষকে দেখেও কিন্তু আমরা লাইফে রিস্ক নিতে চাই না। সবাই কিন্তু একটা গতানুগতিক ধারাতে চলতে ভালোবাসি, যে এত বছর বয়সে সেটেল হতে হবে, এত বছর বয়সে বিবাহ করতে হবে, এত বছর বয়সে সন্তান হতে হবে, তারপর অমুক তমুক অমুক তমুক তসু করে গোটা পরিবার জীবনের মধ্যে গোটা জীবনটা চক্রাকারে কাটি। এটাই তো আমাদের গতানুগতিক জীবন। তাহলে আমরা তো সত্যিই স্যাভেজ রেস, বর্বর জাতি, যারা এইসবের বাইরে কিছু ভাবতেই পারি না। লাইফে যে অ্যাডভেঞ্চার বলে কিছু থাকতে পারে, লাইফে যে জ্ঞানের খিদে থাকতে পারে, সেটাই আমাদের মধ্যে নাই। আমরা কেবল বই পড়ি আর আমাদের জ্ঞানের পিপাসা মেটাই। জ্ঞানকে কোনোদিন সামনে থেকে অর্জন করার ইচ্ছা আমাদের মধ্যে থাকে না। এই কারণের জন্যই ইউলিসিস আমাদের স্যাভেজ রেস বলছেন, বা তার রাজ্যবাসীদের স্যাভেজ রেস বলছেন। ইউলিসিসের মধ্যে দেখো এই সমস্ত চিন্তাধারার উল্টো চিন্তা আছে। কারণ তিনি বলছেন এইভাবে অলসভাবে বসে থাকতে আমার ভালো লাগে না। একজন রাজা হয়ে অলসভাবে বসে থাকবো, লোককে শাস্তি দিয়ে যাবো, তাদের বিচার করে যাবো, বুড়ো স্ত্রীর পাশে বসে থাকবো, আর গার্হস্থ্য কাজকর্ম করবো, এগুলো আমার জীবন নয়। আমি এই জীবনে ধরা বাঁধা লাইফের মধ্যে থাকতে আমি আসিনি। তারপরে তিনি কি বলছেন? অ্যান্ড নো নট মি, এবং ওরা আমাকে চেনে না। ওরা বলতে রাজ্যবাসী। আচ্ছা, তাহলে ইউলিসিস তো রাজা, রাজাকে কে না চেনে? রাজাকে তো সবাই চেনে। তাহলে রাজা এমন কথা কেন বলছে? মনে রাখতে হবে, দে নো ইউলিসিস দ্য কিং, তারা ইউলিসিস রাজাকে চেনে, বাট নট দ্য ইউলিসিস অ্যাডভেঞ্চারার। ইউলিসিস অ্যাজ আ অ্যাডভেঞ্চারার তারা চেনে না, তারা ইউলিসিসকে রাজা হিসাবে চেনে। কিন্তু ইউলিসিস যে অ্যাডভেঞ্চার প্রিয়, যে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, যে সমুদ্র অভিযানে যায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং নতুন নতুন জিনিস শেখে, সেই ইউলিসিসকে এই রাজ্যবাসী চেনে না। অর্থাৎ এই রাজ্যবাসী অ্যাডভেঞ্চারাস হতে ভয় পায়। সেই কারণের জন্য ইউলিসিস বলল নো নট মি, তারা আমাকে চেনে না। এটা কিন্তু তার কোনো গর্বের বিষয় বা গর্ব করে বলছে সে তা নয়। এটা বলছে একটা তার জাতির সংকীর্ণতাটাকে বোঝানোর জন্য। এটা গেল লাইন নাম্বার 1 থেকে লাইন নাম্বার 5 এর ডেসক্রিপশন।